জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিয়ন্ড লার্নিং। যে কোনো এক্সামে যে কোনো সেট তুমি খুলে দেখবে যে আমাদের ভারতবর্ষ থেকে একটা না একটা এমসিকিউ তোমাদের এসে থাকে। আর যদি এমসিকিউ এসে থাকে তাহলে মিলিয়ে নেবে যে এই যে ভিডিওগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, এই ভিডিওটা হচ্ছে পার্ট 1। ঠিক আছে, এরকমভাবে আরও বেশ কিছু পার্ট আমি তোমাদের সামনে আনবো, যার মাধ্যমে সমস্ত ভারতবর্ষের ভিডিওটা আমি তোমাদেরকে এক জায়গা করে দেবো। ঠিক আছে, এই জন্যে আগে থেকে তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা এই ভিডিওটাকে লাইক করে দাও, এবং যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এক্সামের দিক থেকে একদম মোস্ট ডিমান্ডিং এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি, আমাদের ভারতবর্ষের ভূগোল। মোট 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। ওই 28টি যে রাজ্য আছে এই সম্পর্কে আমরা আজকে ডিটেলসে মোটামুটি যেগুলো এক্সামের দিক থেকে আসার মতো সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এবং তোমরা যদি এই ধরনের হ্যান্ড রিটেন নোট যদি তোমরা পেতে চাও অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই করে সেই গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবে। লাদাখের রাজধানী কি? লে শহরটি একমাত্র ভারতের শহর যেটি সিন্ধু নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, এক্সামের দিক থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ভারতবর্ষের একমাত্র কোন শহরটি সিন্ধু নদীর তীরে অবস্থিত? উত্তর কি হবে? লে। কার রাজধানী? লাদাখের রাজধানী। লাদাখ একটি ইউনিয়ন টেরিটরি, যেটি সমস্ত যে 8টা আমাদের ইউনিয়ন টেরিটরি আছে তার মধ্যে সব থেকে লার্জেস্ট, অর্থাৎ সব থেকে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি হবে? লাদাখ। ঠিক আছে, সেকেন্ডে আসছি, দেখো জম্মু অ্যান্ড কাশ্মীর, যার রাজধানী কি? শ্রীনগরটি কোন নদীর তীরে অবস্থিত? ঝিলম নদী বা বিতস্তা নদীর উপর অবস্থিত। ঠিক আছে, এই ঝিলম নদী কার উপনদী? এই ঝিলম নদী কিন্তু সিন্ধু নদীর একটা উপনদী। ঠিক আছে, থার্ড নাম্বার দেখো চণ্ডীগড়। ঠিক আছে, এইটি কোন নদীর তীরে অবস্থিত? ঘরঘোড়া নদীর তীরে অবস্থিত। বন্ধুরা, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে যদি তুমি এই ভিডিওটা স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমার লস হবে। ঠিক আছে, এক্সামে এর বাইরে কিছু থাকবে না। নেক্সট দেখো দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন এবং দিউ। ঠিক আছে বন্ধুরা, 2019 সালের আগে পর্যন্ত, ঠিক আছে, 2019 সালের আগে পর্যন্ত কিন্তু এটা দুটো ভাগে ভাগ ছিল। একটা ছিল দাদরা নগর হাভেলি এবং হচ্ছে দমন এবং দিউ। কিন্তু 2019 সালে এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চলকে একত্রে মিলিয়ে দেওয়া হয়েছে, এবং 2020 সাল থেকে এটা একত্রিত হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ কি 2020 সালের 26শে জানুয়ারি থেকে কিন্তু এটা অ্যাক্টিভ হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি 2019 সালের নভেম্বর মাস থেকে কিন্তু এদেরকে একত্রিত করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এর রাজধানী কোথায় আছে? এর রাজধানী হচ্ছে দমন। ঠিক আছে, নেক্সট দেখো দিল্লি। আমরা কি জানি? দিল্লি কিন্তু একসাথে আমাদের রাজধানী প্লাস আমাদের একটি রাজ্য, এবং একদিকে কিন্তু আবার কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, এই দিল্লিটি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে অবস্থিত। পুদুচেরি ও এর রাজধানীর নাম কি? ওই রাজধানীর নাম অবশ্যই পন্ডিচেরি। ঠিক আছে, এটা নিয়ে একটা খুব সুন্দর একটা ইতিহাস আছে, তোমরা একবার এটাকে জেনে নাও। যে কোনো এক্সামের ক্ষেত্রে এখান থেকে তোমাদের এমসিকিউ আসতেই পারে। 1761 সালে ব্রিটিশরা ফরাসিদের কাছ থেকে এই পন্ডিচেরি রাজ্যটা কিন্তু দখল করে নিয়েছিল। আবার 1763 সালে মাত্র 2 বছরের মধ্যে প্যারিসের চুক্তির ফলে আবার কিন্তু ইংরেজরা ফরাসিদেরকে এই বন্দরটিকে ফেরত দিয়ে দেয়। 1756 থেকে 1763 সাল পর্যন্ত 7 বছরের যুদ্ধ কিন্তু সংগঠিত হয়, এবং এই যুদ্ধটা এই প্যারিসের চুক্তির মাধ্যমে কিন্তু সমাপ্ত হয়, এবং এই চুক্তিতে বলা হয় যে ফরাসিদের হাতে এই বন্দরটিকে উঠিয়ে দিতে হবে। সেই জন্য কিন্তু ব্রিটিশরা 7 বছরের যুদ্ধে জয়লাভ করা সত্ত্বেও ফরাসিদের হাতে এই বন্দরটাকে তুলে দেয়। ঠিক আছে, এবং 1954 সাল পর্যন্ত ফরাসিদের কাছে ছিল। তাহলে তোমরা বুঝতেই পারছো যে 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ পায়, এবং তারপরেও কিন্তু এই বন্দরটা কাদের হাতে ছিল? ফরাসিদের হাতে কিন্তু
ছিল? লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের রাজধানী কি? লাক্ষাদ্বীপের রাজধানীর নাম হচ্ছে কাভারাত্রি, ঠিক আছে। এবং আমি যদি একটা ম্যাপকে এখানে আঁকার চেষ্টা করি, দেখবে এই পাশটা কি আছে, আমাদের আরবিয়ান সি আছে, আর এই পাশে কি আছে, লাক্ষাদ্বীপ আছে। ঠিক একই রকম ভাবে এই পাশে কি আছে, বে অফ বেঙ্গল, এখানে কি আছে, আন্দামান। তাহলে যদি তোমাদের এক্সামে এই কোশ্চেনটা আছে যে লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত, উত্তর কি হবে, আরবিয়ান সি বা আরব সাগরে অবস্থিত। এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যার রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার, সেটি কোন দ্বীপে অবস্থিত? অবশ্যই বঙ্গোপসাগরে কিন্তু অবস্থিত। ঠিক আছে বন্ধুরা, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। তুমি বিগত বছর এমসিকিউ, ডাব্লিউবি বলো, কেপি বলো, এমটিএস বলো, যে কোনো তুমি এক্সামের বিগত বছরের সেট তুমি খুলে দেখবে, এখান থেকে কোশ্চেন কিন্তু থাকে। ঠিক আছে, এবার দেখো, ভারতের একদম উত্তরতম যে বিন্দুটা আছে তার নাম কি? ইন্দ্রাকল। ঠিক আছে, একদম আজ যদি বলা হয় মূল ভূখণ্ডের সাথে দক্ষিণতম বিন্দুর নাম কি, তাহলে কি হবে? কন্যাকুমারী। এবং যদি বলা হয় ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি, তাহলে কি হবে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত কি নাম? ইন্দ্রা পয়েন্ট। যার আর এক নাম কি? পিগমিলিয়ান পয়েন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা, বারবার এক্সামে আসে যে ইন্দ্রা পয়েন্ট বা পিগমিলিয়ান পয়েন্টটা কোথায় অবস্থিত? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। ঠিক আছে, ল্যাটিটিউড কি বা লঙ্গিটিউড কি, বা অক্ষাংশ কি বা দ্রাঘিমা রেখা কি, আমরা কিন্তু আমাদের সাধারণ নলেজটা এর পিছনে না থাকার জন্য আমরা কিন্তু কনফিউশন হয়ে যায়। কিন্তু আজকে যারা তোমরা এই ভিডিওটা দেখছো, আশা করছি যে এখান থেকে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আর সেটাকে ভুল করবে না। এটা একটা আমাদের সমস্ত পৃথিবী। ঠিক আছে, এর দেখো একদম মাঝ বরাবর যে রেখাটা গেছে তার নাম হচ্ছে নিরক্ষরেখা, যার মান কত? 0 ডিগ্রি। এবং নিরক্ষরেখার উত্তর পাশে, অর্থাৎ এইটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। নিরক্ষরেখার উত্তর পাশে যে রেখাগুলো আছে সেগুলো সবগুলো দেখো নর্থ নর্থ থাকবে, এবং নিরক্ষরেখার নিচের অর্থাৎ সাউথের দিকে বা দক্ষিণের দিকে যেসব রেখাগুলো গেছে সেগুলোতে সম্পূর্ণ সাউথ থাকবে। ঠিক আছে, ঠিক এরকম ভাবে একটা রেখা গেছে দেখো, তার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, যার মান কত? 23.5 ডিগ্রি নর্থ। ঠিক আছে, একদম। আর তার একদম দেখো নিরক্ষরেখার নিচে দেখো আর একটা এখানে রেখা গেছে, তার নাম কি? মকর ক্রান্তি রেখা, যার মান কত? 23.5 ডিগ্রি সাউথ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা, এইগুলো কিন্তু এক্সামে দেখতে বারবার আসে। আর এই কর্কট ক্রান্তি রেখা একমাত্র রেখা যে রেখাটি ভারতবর্ষের উপর দিয়ে গেছে। এই সম্পর্কে আমরা এবার ডিটেলসে জানবো যে এর মান কত, কিংবা এটা কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে, এ কি বৃত্তান্ত, সব জানবো। কিন্তু একটু ধৈর্য ধরে তোমরা থাকো এবং ভিডিওটা লাইক করে দিও। আর যদি ভালো লাগে অবশ্যই করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলো না। ঠিক আছে, এবার দেখো অক্ষাংশ বা ল্যাটিটিউড জিনিসটা কি। অক্ষাংশ বা ল্যাটিটিউডটা হচ্ছে ভারতের পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত একটি সুগোল লাইন। বন্ধুরা, এই যে লাইনটা এটা কিন্তু একদম সম্পূর্ণ গোল। অন্যদিকে আমি যদি বলি দ্রাঘিমা রেখা কিন্তু সম্পূর্ণ গোল না, দ্রাঘিমা রেখা কিন্তু এইভাবে চলে। ঠিক আছে, এইগুলো কিন্তু একটা অর্ধচন্দ্রাকৃতি, এগুলো কিন্তু সম্পূর্ণ গোল না। অন্যদিকে অক্ষাংশ রেখা বা ল্যাটিটিউড রেখা কিন্তু সম্পূর্ণ গোল হয়। আর এটি কোন দিক থেকে গেছে? পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত। একটি দ্রাঘিমা থেকে আরেকটি দ্রাঘিমা মাত্র 1 ডিগ্রির এদের মধ্যে ডিফারেন্স থাকে। ঠিক আছে, এখান থেকে তোমাদের আরেকটা কোশ্চেন আসতে পারে যে আমাদের মোট কতগুলো ল্যাটিটিউড আছে। ঠিক আছে, একদম উপরে যদি আমি ধরি, এইটা হচ্ছে তোমাদের সুমেরু বৃত্ত, আর এটা হচ্ছে আমাদের কুমেরু বৃত্ত। ঠিক আছে, একদম পুরো উপরে যে গোল হতে হতে 90 ডিগ্রিতে কি শুধুমাত্র একটা বিন্দুতে এরা পরিণত হয়। এই দুটো বিন্দু বাদ দিলে কিন্তু আমাদের 179টা মোট কি থাকে? ল্যাটিটিউড থাকে। আর যদি আমরা এই দুটো বিন্দু একসাথে যোগ করে দিই, মোট 181টা আমাদের ল্যাটিটিউড থাকে। এখানে একটু তোমাদেরকে বুদ্ধি করে চলতে হবে যে অপশানে আমাদের কি দেওয়া আছে। যদি 181টা উত্তর, যদি 181টা অপশানে থাকে, 179টা যদি তোমাদের অপশানে না থাকে, তাহলে কিন্তু 181টাই তোমাদের উত্তর করে আসতে হবে। আর যদি 179 অপশানে থাকে, সেক্ষেত্রে কিন্তু এইটাই উত্তর হবে। দুটো কখনোই তোমাদের একসাথে অপশানে থাকবে না, এইটুকু তোমরা একদম নিশ্চিন্তে থাকো।
ঠিক আছে বন্ধুরা, ভারতের একদম পশ্চিমতম যে বিন্দুটা আছে তার নাম কি গোহার মাথা। এটা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। এবং ভারতের একদম পূর্বতম যে বিন্দুটা আছে অরুণাচল প্রদেশের, তার নাম কি কিবিথু বিন্দু। ঠিক আছে, একদম A to Z ইনফরমেশন আমি তোমাদের সামনে উঠিয়ে দিচ্ছি যে ভারতবর্ষ সম্বন্ধে কোথা থেকে কি কোশ্চেন আসতে পারে, এর বাইরে বন্ধুরা আর কিছু থাকবে না। ঠিক আছে, এই জন্যে তোমরা অবশ্যই করে ভিডিওটা এখনো পর্যন্ত যারা লাইক করে তোমরা লাইক করে দাও। আর দেখো, উত্তর থেকে দক্ষিণে ভারতের বিস্তার মোট কত আছে? 3214 কিলোমিটার। এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আছে কতটা? 2933 কিলোমিটার বিস্তৃত। বারবার এক্সামে আসে, বারবার তোমরা কিন্তু কনফিউশন হয়ে যাও। আজকের পর থেকে আর তোমরা কখনো কনফিউশন হবে না, কারণ টু দ্য পয়েন্ট সমস্ত কিছু নোট তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবং দেখো অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত বিস্তার কিন্তু ভারতবর্ষে প্রায় সমান। কত ডিগ্রি করে? 30 ডিগ্রি করে। 23.5 ডিগ্রি নর্থ যে রেখাটা আছে তার নাম কি? কর্কট ক্রান্তি রেখা। এখান থেকে আমাদের কি কি কোশ্চেন আসতে পারে? ঠিক আছে, এর মান কত? 23.5 ডিগ্রি নর্থ। ভারতের মোট 8টি রাজ্যের মধ্য দিয়ে কিন্তু গেছে, এবং ভারতে এর টোটাল ডিস্টেন্স কিন্তু 1450 কিলোমিটার কভার করেছে। এই 8টি রাজ্যের মধ্য দিয়ে গেছে, তাদের নামগুলো দেখো এখানে আমি সুন্দর করে লিখে দিয়েছি। একদম ফার্স্ট কোথা দিয়ে গেছে? গুজরাট, তারপরে আসে রাজস্থান, তারপরে আসে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং মিজোরাম। এখান থেকে তোমাদের দুটো কোশ্চেন আসে যে কর্কট ক্রান্তি রেখা কোন স্টেট থেকে শুরু হয়েছে এবং কোন স্টেটে শেষ হয়েছে। উত্তর কি হবে? গুজরাট থেকে শুরু হয়েছে এবং মিজোরাম থেকে কিন্তু শেষ হয়েছে। ঠিক আছে, সব থেকে বেশি কোথায় আছে কর্কট ক্রান্তি রেখার বিস্তার? ভারতবর্ষে মধ্যপ্রদেশ রাজ্যে কিন্তু সব থেকে বেশি পরিমাণে আছে, এবং সব থেকে কম বললে কোথায় আছে? রাজস্থানে আছে। মকর ক্রান্তি রেখা, এর মান কত হবে? 23.5 ডিগ্রি। কি হবে? নর্থ না সাউথ? একদমই না, সাউথ হবে। ঠিক আছে, 23.5 ডিগ্রি সাউথ হবে মকর ক্রান্তি রেখা। এটি কি করে? এটি কিন্তু ভারতবর্ষের উপর দিয়ে যায়নি। আমি আগেই বলেছি ভারতবর্ষের উপর দিয়ে কিন্তু শুধুমাত্র কর্কট ক্রান্তি রেখায় গেছে, অন্য কোনো রেখা কিন্তু অন্য কোনো রেখা কিন্তু আমাদের উপর দিয়ে যায়নি। তাহলে দেখো, এই যে মকর ক্রান্তি রেখা, এটি 3টি মহাদেশের উপর দিয়ে গেছে, 10টি দেশের উপর দিয়ে গেছে এবং 3টি ওয়াটার বডির উপর দিয়ে গেছে। এবং যদি বলা হয় ইকুয়েটার, ইকুয়েটার মানে কি? যার মান একদম যার মান 0 ডিগ্রি, অর্থাৎ সব থেকে বড় যে ল্যাটিটিউড আছে তাই কিন্তু আমি নিরক্ষরেখা বলতে পারি। ঠিক আছে, এইটি কি হয়েছে? এইটি মোট 13টি দেশের মধ্যে দিয়ে গেছে, 3টি ওয়াটার বডি এবং 3টি মহাদেশের মধ্যে দিয়ে গেছে। এবার আমি যদি বলি কর্কট ক্রান্তি রেখা কতগুলো দেশের মধ্যে দিয়ে গেছে? মোট গেছে 16টি দেশের মধ্যে দিয়ে গেছে। ঠিক আছে, 3টি মহাদেশ এবং 6টি ওয়াটার বডির উপর দিয়ে গেছে। কোন রেখাটা গেছে? কর্কট ক্রান্তি রেখা গেছে। ঠিক আছে, আর একবার তাহলে তোমরা ভালো করে দেখে নাও। কর্কট ক্রান্তি রেখা 10টা দেশের উপর দিয়ে গেছে, 3টি মহাদেশের উপর দিয়ে গেছে এবং 3টি ওয়াটার বডির উপর দিয়ে গেছে। ইকুয়েটর বা নিরক্ষরেখা গেছে 3টি মহাদেশের উপর দিয়ে, 13টি দেশের উপর দিয়ে এবং 3টি ওয়াটার বডির উপর দিয়ে। আবার যদি বলা হয় কর্কট ক্রান্তি রেখা, যার মান 23.5 ডিগ্রি নর্থ, সেটা গেছে 16টি দেশের উপর দিয়ে, 3টি মহাদেশের উপর দিয়ে এবং 6টি ওয়াটার বডির উপর দিয়ে। ঠিক আছে, আশা করছি এখানে তোমাদের আর কোনো কনফিউশন নেই। এবার দেখো, এই যে কর্কট ক্রান্তি রেখা, এটা আমি ভারতের কথা বলছি। ভারতে যেখান থেকে কর্কট ক্রান্তি রেখা গেছে তার উত্তরের যে অংশটা, তা সেই অংশটার জলবায়ু কেমন আছে? নাতিশীতোষ্ণ প্রকৃতির। এবং দক্ষিণ ভাগের যে অংশটা আছে সেটা কিন্তু অপেক্ষাকৃত উষ্ণ প্রকৃতির। নেক্সট বন্ধুরা আমি আসছি দ্রাঘিমা রেখা, একদম পৃথিবীর মাঝ বরাবর গেছে। এর মানও কিন্তু এই যে রেখাটা আমি আঁকছি, এই রেখাটার নাম কি? এই রেখাটার নাম হচ্ছে মূল মধ্যরেখা, যার মান কত? অবশ্যই 0 ডিগ্রি হবে। এর মানও কিন্তু 0 ডিগ্রি। ঠিক আছে, এইবার যে রেখাটা দিয়ে ভারতে আমরা সময়কে নির্ধারণ করি তাকে, সেই দ্রাঘিমা রেখাটার মান কত? 82.5 ডিগ্রি ইস্ট হবে। ঠিক আছে, কি হবে? 82.5 ডিগ্রি ইস্ট। এলাহাবাদ, এলাহাবাদের বর্তমান নাম কি? প্রয়াগরাজ, যেটা কোথায় আছে? উত্তরপ্রদেশ। এর মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। এবং কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে? ইউপি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ। এই 5টি স্টেটের উপর দিয়ে কিন্তু আমাদের কি গেছে?
এই দ্রাঘিমা রেখাটা গেছে, ঠিক আছে, যার মান কত 82.5 ডিগ্রি ইস্ট, যার মাধ্যমে কি করি আমরা সময় নির্ধারণ করি। এর থেকে কিন্তু তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে কোন রেখার মাধ্যমে আমরা সময় নির্ধারণ করতে পারি, উত্তর কি হবে দ্রাঘিমা রেখা। এবং কোন রেখার মাধ্যমে আমরা একটা স্থান নির্ণয় করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে অক্ষরেখা, ঠিক আছে। এবার দেখো লন্ডনে এই যে মূলমধ্য রেখাটা গেছে, ঠিক আছে, সেটা কিন্তু লন্ডনের যে গ্রিনিচ শহর আছে সেখান থেকে কিন্তু গেছে, তার মান কত 0 ডিগ্রি। এবার এখান থেকে একটা কোশ্চেন আছে যে লন্ডন থেকে আমরা কত ঘন্টা, 5.5 ঘন্টা এগিয়ে নাকি আমরা পিছিয়ে। যেহেতু আমরা পূর্ব গোলার্ধে অবস্থিত, সেহেতু কিন্তু আমরা লন্ডন থেকে 5.5 ঘন্টা সবসময় এগিয়ে থাকবো। আবার আমাদের থেকে পূর্ব দিকে কি অবস্থিত, বাংলাদেশ অবস্থিত, তাহলে কিন্তু বাংলাদেশ আমাদের থেকে অনেকটা সময় এগিয়ে। কত সময় এগিয়ে, আমাদের থেকে কিন্তু আধা ঘন্টার সময় এগিয়ে, ঠিক আছে। অর্থাৎ যে দেশগুলো বা যে স্টেটগুলো পৃথিবীর একদম পূর্ব দিকে অবস্থিত, সেই দেশগুলো কিন্তু সময়ের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে অন্যান্য দেশগুলোর থেকে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও, আমি তোমাদের সমস্ত ডাউট আরও ক্লিয়ার করে দেবো। এবং তোমরা যদি নোটসটা পেতে চাও, অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের যুক্ত হতেই হবে। গুজরাট এবং অরুণাচল প্রদেশের মধ্যে সময়ের পার্থক্য কত, 2 ঘন্টা। নেক্সট পয়েন্ট দেখো বন্ধুরা, উপকূল রেখা, ঠিক আছে। এবার দেখো উপকূল রেখা জিনিসটা কি, তোমরা একটু দেখে নাও। এইটা হচ্ছে ভারতের ম্যাপ। এই যে এইখানে কি আছে, আমি একটু আগে বললাম এখানে আছে আরবিয়ান সি, এখানে আছে বে অফ বেঙ্গল। এই সমুদ্রের উপকূল অঞ্চলটাকে আমরা এই সম্পূর্ণ যে অঞ্চলটা, এই সম্পূর্ণ অঞ্চলটাকে আমরা কি বলবো, উপকূল ভাগ বলবো। ভারতবর্ষের এই মূল ভূখণ্ড থেকে বেশ খানিকটা সমুদ্রের মধ্যেও কিন্তু আমাদের ভারতবর্ষর অধীনে আছে। এবার এখান থেকে একটা কোশ্চেন আছে, কত নটিক্যাল মাইল পর্যন্ত বা কত কিলোমিটার পর্যন্ত ভারত তাদের শাসন ব্যবস্থা চালাতে পারে সমুদ্রের মধ্যে, উত্তর কি হবে 12 নটিক্যাল মাইল বা 21.1 কিলোমিটার পর্যন্ত সমুদ্রের মধ্যে কিন্তু ভারত তার রাজত্ব চালাতে পারে, ঠিক আছে। এবার আমি যদি বলি যে ভারতের সমগ্র উপকূল ভাগের দৈর্ঘ্য কত, অর্থাৎ এই যে অংশটা, ঠিক আছে, একটু ভালো করে ম্যাপটা দেখে নাও। এই যে অংশটা সম্পূর্ণ ডিস্টেন্স কতটা আছে, তাহলে উত্তর কি হবে, এখান থেকে তোমার দুটো উত্তর আছে। যেহেতু এই ভারতবর্ষের এই সাইডে কি আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং এই পাশে আছে লাক্ষাদ্বীপ, ঠিক আছে, এদেরও কিন্তু একটা উপকূল রেখা আছে, ঠিক আছে, এদেরও কি আছে একটা উপকূল রেখা আছে। যদি এই সমস্ত উপকূল রেখাটা আমরা একবারে ধরে নিই, সেক্ষেত্রে আমাদের উত্তর কি হবে, 7,516.6 কিলোমিটার, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে দ্বীপ ধরে, অর্থাৎ এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ উভয়কে ধরে। এবার যদি আমি শুধুমাত্র মূল ভূখণ্ড ধরি, অর্থাৎ এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপকে না ধরি, সেক্ষেত্রে আমাদের উপকূল রেখার দৈর্ঘ্য কত হবে, 5,422.6 কিলোমিটার, ঠিক আছে। প্রত্যেকটা পয়েন্ট বন্ধুরা এক্সামের দিক থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের বিগত বছর তুমি যদি কোনো এক্সাম পেপার খুলে দেখো, অবশ্যই করে এখান থেকে তুমি কোশ্চেন পাবে, এটা আমার গ্যারান্টি, ঠিক আছে। নেক্সট পয়েন্ট দেখো বন্ধুরা, ভারতে মোট উপকূলীয় রাজ্য আছে মোট 9টি, ঠিক আছে। অর্থাৎ এই যে উপকূল রেখা, এখানে আমাদের রাজ্য আছে মোট কতগুলো, 9টা আছে। কি কি আছে, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ, ঠিক আছে। এই যে 9টা স্টেট, এই 9টা স্টেট কিন্তু আমাদের উপকূল অঞ্চলের রাজ্য আমরা বলতে পারি, ঠিক আছে। এবার দেখো সব থেকে বেশি উপকূল রেখা আছে কোন স্টেটে, দেখো তোমরা ম্যাপটা একটু যদি ভালো করে দেখো, এই জায়গাটা কি আছে, এইটা হচ্ছে আমাদের গুজরাটের মধ্যে পড়ছে। তো গুজরাটে কিন্তু সব থেকে বেশি উপকূল রেখা আছে, ঠিক আছে। এবার যদি বলা হয় কত কিলোমিটার আছে, 1600 কিলোমিটার আছে। এক্সামে প্রত্যেকটা পয়েন্ট বন্ধুরা ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, কারণ তোমরা এই নোটসটার ইম্পর্টেন্স বোঝো। এই জন্য বলছি যে তোমরা যদি এই নোটটাকে গুরুত্ব না দাও, আপকামিং এক্সামে তোমরা খুব বড় একটা মিস্টেক করতে চলেছো, ঠিক আছে। এবার এখান থেকে তোমাদের এই কোশ্চেন আসতে পারে যে কোন স্টেটে সব থেকে কম পরিমাণে উপকূল রেখা আছে, উত্তর কি হবে গোয়া। কত কিলোমিটার, 101 কিলোমিটার,
আমাদের ভারতবর্ষ প্রাচীনকাল থেকে কি খুবই উন্নত একটা দেশ। এখানে কি হচ্ছে, দেশ বিদেশ থেকে বহু মানুষ, বহু জাতি, বহু উপজাতি আমাদের এই ভারতবর্ষে কিন্তু বাসস্থান করেছে। কেউ ব্যবসার উদ্দেশ্যে এসছে, কেউ ঘুরতে এসেছিল। কিন্তু ভারতবর্ষ এমনই একটা মনোরম পরিবেশের জায়গা, এমনই একটা ভ্রাতৃত্ববোধের জায়গা, যেখানে একবার যে মায়ায় জড়িয়ে যায় সে কিন্তু এখান থেকে আর ফিরে যেতে পারে না। এই জন্যে আমাদের যে ভারতবর্ষের যে জনজাতি, এগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে আগত। আমরা এখন জানবো যে ভারতবর্ষের কোথাকার অধিবাসীরা কোন জায়গা থেকে এসছে। ঠিক আছে, এক্সামের দিক থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট বারবার এখান থেকে কোশ্চেন আসে। একদম ফার্স্ট দেখো, নেগ্রিটো উপজাতি। এরা কি হচ্ছে, আদি নিবাস কোথায়, সেন্ট্রাল আফ্রিকা, অর্থাৎ আফ্রিকা মহাদেশ থেকে কিন্তু এরা এসছে আমাদের ভারতবর্ষে। কিন্তু এখন এরা কোথায় আছে, এখন এরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আসাম অঞ্চলে কিন্তু এদেরকে দেখা যায়। নেক্সট দেখো, মঙ্গোলীয় জাতি। ঠিক আছে, এরা আসাম এবং ত্রিপুরা অঞ্চলে, অর্থাৎ নর্থ ইস্টের বেশ কিছু কিছু জায়গায় কিন্তু এদেরকে দেখতে পাওয়া যায়। এবং এরা কোন জায়গা থেকে এসছে, এরা মধ্য এশিয়া থেকে ভারতবর্ষে এসছে। ঠিক আছে, এবং ব্রাকিফিসিলাস। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট বন্ধুরা, যদি বলা হয় ওয়েস্ট বেঙ্গল এবং বিহারের অধিবাসীরা কোন জাতির অন্তর্গত, উত্তর কি হবে, ব্রাকিসিফিলাস। এরা এসছে কোন জায়গা থেকে, মধ্য এশিয়া থেকে এসছে। এবং দ্রাবিড় গোষ্ঠী, যারা হচ্ছে ভারতবর্ষের সব থেকে প্রাচীন গোষ্ঠী, এরা কিন্তু দক্ষিণ ভারতে এদেরকে লক্ষ্য করা যায়। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা, প্রত্যেকটা পয়েন্ট আমি আশা করছি তোমরা মন দিয়ে শুনছো এবং নোট ডাউন করছো। আর যদি তোমরা এরকম হ্যান্ডরিটেন নোট পেতে চাও তাহলে অবশ্যই করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, যে আমাদের ভারতবর্ষ যখন গঠিত হলো, যখন আমাদেরকে স্বাধীনতা লাভ করা হলো কত সালে, 1947 সালে। তার আগে পর্যন্ত কিন্তু আমরা ইংরেজদের অধীনে ছিলাম। 1947 সালে যখন আমরা স্বাধীনতা লাভ পেলাম, ইংরেজদের একটা রুলস ছিল, বলতে পারবে কি, ডিভাইড অ্যান্ড রুল। অর্থাৎ ভারতবর্ষের একতাকে ভেঙে দাও, ভেঙে দিয়ে ছোট্ট ছোট্ট দেশীয় প্রদেশে তৈরি করে দাও, যাতে তারা একতার বলে আমাদের উপর অধিকার করতে না পারে। সেই জন্যে ভাগ করতে করতে ভারতকে মোট 562খানা দেশীয় রাজ্যে একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, যাতে একে অপরের প্রতি মিল না থাকে। ঠিক আছে, আর যেখানে মিল নেই, যেখানে ভ্রাতৃত্ববোধ নেই, সেখানে কিন্তু একতাও নেই, আর একতা না থাকলে আমরা কি জানি, জোরও নেই। ঠিক আছে, এবার দেখো, আমাদের যখন 1947 সালে স্বাধীনতা লাভ করলাম, সেক্ষেত্রে আমাদের কি কি দেশটাকে পরিচালনা করতে ভীষণ একটা অসুবিধার আমরা সম্মুখীন হচ্ছিল। কিন্তু সেই সময় সর্দার বল্লভভাই প্যাটেল কি করলো, দেশীয় রাজ্য দপ্তর বলে একটা দপ্তর তৈরি করলো। আর একটা কথা উল্লেখ করে দিই এখানে, আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু আমাদের স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক আছে, কি বললাম, আমাদের স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যদি উল্লেখ করা হয়, কে হবে, সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি দায়িত্ব নিলেন যে এই যে 562খানা যে দেশীয় রাজ্য এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের সমস্ত রাজ্যগুলিকে আমি এক জায়গায় করে একটা সুসংগঠিত, একটা সুপরিকল্পিত দেশ আমি তৈরি করব। ঠিক আছে, সেই জন্য সে কি তৈরি করলো, দেশীয় রাজ্য দপ্তর তৈরি করলো। ঠিক আছে, এবং মাত্র 7 মাসের মধ্যে এই যে 562খানা বিভিন্ন জায়গায় অঞ্চলগুলো ছড়িয়েছিল, তাদেরকে এক জায়গা করে তিনি একটা সুসংগঠিত ভ্রাতৃত্বপূর্ণ কিন্তু একটা দেশ তৈরি করলো। এই দূরদর্শিতা, এই অসামান্য কাজের জন্য তাকে একটা উপাধি দেওয়া হলো, তার নাম কি, লৌহ মানব। তাকে আরেকটা উপাধি দেওয়া হয়েছিল, কি হল, ভারতের বিসমার্ক। কি বলা হয়, ভারতের তাকে বিসমার্কও বলা হয়, বা ভারতের লৌহ মানবও বলা হয়। ঠিক আছে, তাহলে যদি এক্সামে আসে যে লৌহ মানব বা ভারতের বিসমার্ক কাকে বলবো আমরা, উত্তর কি হবে, সর্দার বল্লভভাই প্যাটেল। কেন বলবো, অবশ্যই তোমরা ভালো করে বুঝে গেলে। বন্ধুরা, বিভিন্ন রাজ্যের গঠন। ঠিক আছে বন্ধুরা, আমাদের কিন্তু এখন বর্তমান যে আমরা 28টা রাজ্য এবং 8টা যে কেন্দ্রশাসিত অঞ্চল, এইগুলো কিন্তু একদিনে গঠিত হয়নি। এইগুলো গঠিত হতে অনেক বছর লেগেছে। এবার অনেক কিছু আছে, কিন্তু এক্সামের দিক থেকে কোনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি তোমাদের সামনে সেইগুলোই শুধুমাত্র রেখেছি, যেগুলো বারবার করে এক্সামে আসে আর তোমাদের অবশ্যই করে জানা দরকার।
ঠিক আছে, সমস্ত ইনফরমেশন আমি এক জায়গায় নিয়ে চলে এসেছি, এর বাইরে কিছু নেই। দেখো একদম ফার্স্ট পয়েন্ট দেখো, 1912 সালের 22শে মার্চ বিহার বাংলা থেকে আলাদা হয়। কে আলাদা হয়? বিহার বাংলা থেকে আলাদা হয়। ঠিক আছে, সালটা মনে থাকবে তো, সালটা হচ্ছে 1912 সালের 22শে মার্চ বিহার বাংলা থেকে আলাদা হয়। এবং 1936 সালের 1 এপ্রিল উড়িষ্যা বিহার থেকে আলাদা হয়। ঠিক আছে, আর এই জন্যে 1 এপ্রিল আমরা উড়িষ্যা দিবস বা উৎকল দিবস পালন করি। ঠিক আছে, কি পালন করি? 1 এপ্রিল উড়িষ্যা দিবস বা উৎকল দিবস কিন্তু পালন করি। ঠিক আছে, আবার নেক্সট দেখো 1951 সালে কোচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেন তোমাদের বিপিতে এসছে, বিসিএস পরীক্ষায় এসছে, যে কত সালে কোচবিহার ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে যুক্ত হয়। উত্তর কি হবে? 1951 সালে। তার আগে পর্যন্ত এই এই কোচবিহার কোন দেশের অন্তর্গত ছিল? তার আগে পর্যন্ত কিন্তু এটা বাংলাদেশের অন্তর্গত ছিল। ঠিক আছে, 1953 সালে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত হয়, যার নাম কি? অন্ধ্রপ্রদেশ রাজ্য। এটা কিন্তু মাদ্রাজ থেকে ভেঙে গঠিত হয়। আর এই 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো বন্ধুরা, 1956 সালে দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে। 1991 সালে 69তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ন্যাশনাল ক্যাপিটাল অ্যাক্ট পাস করা হয়। ইম্পর্টেন্ট, বারবার এক্সামে আসে। যার মাধ্যমে 70 আসনের বিধানসভা গঠিত হয় এবং 17 জন মন্ত্রীকে নিয়ে মন্ত্রিপরিষদ গঠিত হয়। একজন লেফটেন্যান্ট থাকবেন এবং বর্তমানে এই লেফটেন্যান্টের নাম কি, অর্থাৎ দিল্লিতে যিনি আছেন তার নাম কি? বিনয় কুমার সাক্সেনা। এবার তোমরা অনেক সময় খেয়াল করবে যে তোমরা দেখেছো যে দিল্লি কিন্তু একটি মুখ্যমন্ত্রীও থাকে। ঠিক আছে, তাহলে একদিকে দিল্লি আমাদের কি কেন্দ্রশাসিত অঞ্চল, একদিকে একটি রাজ্য, এবং একদিকে আমাদের কিন্তু ন্যাশনাল ক্যাপিটাল। 8ম শতাব্দীর শুরুতে তোমার বংশ দিল্লি শহর স্থাপন করেন। ঠিক আছে, নাম কি? অনঙ্গপাল তোমার 1052 সালে দিল্লি শহরটিকে স্থাপন করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কে দিল্লি শহরটিকে স্থাপন করেন? উত্তর কি হবে? অনঙ্গপাল তোমার। তিনি কোন বংশের রাজা ছিলেন? তিনি তোমার বংশের রাজা ছিলেন। এবার এখান থেকে তোমাদের একটা কোশ্চেন আছে, এর পুরো নাম কি? কি উত্তর হবে? ইন্দ্রপ্রস্থ। কি উত্তর হবে? ইন্দ্রপ্রস্থ। ঠিক আছে, এবার দেখো আমরা কি জানি, 1911 সালে কি হয়? কলকাতা থেকে দিল্লিতে আমাদের রাজধানী স্থানান্তরিত হয়। এখান থেকে তোমাদের একটা কোশ্চেন আসে যে কোন ভাইসরয়ের আমলে কলকাতা থেকে দিল্লি রাজধানী স্থানান্তরিত হয়? দেখো উত্তর কি হবে? লর্ড হার্ডিংসের আমলে। হার্ডিংসের সময়কাল কি হবে? 1910 থেকে 1916 সাল পর্যন্ত হার্ডিংস কিন্তু ভাইসরয় হিসেবে ছিল। ঠিক আছে, এবার তার সঙ্গে সঙ্গে একটু দেখে নাও যে লর্ড কার্জন, যার সময় কি হয়েছিল? 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল এবং এই 1911 সালে কিন্তু বঙ্গভঙ্গ রোধ হয়েছিল। ঠিক আছে, তাহলে যদি বলা হয় যে বঙ্গভঙ্গ কার সময় কার্যকারী হয়? 1905 সালে, কি উত্তর হবে? লর্ড কার্জনের আমলে। এবার যদি বলা হয় যে 1911 সালে কার আমলে বঙ্গভঙ্গকে রোধ করা হয়? উত্তর কি হবে? হার্ডিংসের আমলে। কার আমলে? 1911 সালে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আমরা রাজধানীকে স্থানান্তর করেছিলাম। ঠিক আছে, দেখো 1957 সালে নিফা কথার অর্থ কি? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। নিফা কথার অর্থ কি? আরেকবার শোনাও মন দিয়ে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। এটা কি ছিল? আসাম রাজ্যের উত্তর পূর্ব অংশ নিয়ে কি গঠিত হয়? নিফা গঠিত হয়। সালটা মনে থাকবে তো? কত? 1957 সালে। ভেরি গুড। এবার দেখো 1972 সাল পর্যন্ত অরুণাচল প্রদেশের নাম ছিল কি? নিফা। ঠিক আছে, 1987 সালে 20 মে অরুণাচল প্রদেশের বর্তমান রূপ প্রকাশ পায়। ঠিক আছে, তাহলে এইখান থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে অরুণাচল প্রদেশের বর্তমান যে রূপটা আছে সেটা কত সালে এস্টাবলিশ হয়? 1987 সালে। তার আগে পর্যন্ত তার নাম কি ছিল? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি বা নিফা। ঠিক আছে, এবার দেখো 1960 সালে মুম্বাই রাজ্য দুটি অংশে ভাগ হয়ে যায়। ঠিক আছে, একটা অংশ কি? গুজরাট, এবং একটা অংশ কি হবে? মহারাষ্ট্র। ঠিক আছে, এই দুটো অঞ্চলে ভাগ হয়ে যায়। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে
তোমরা বিগত বছরে বিভিন্ন এক্সামের বিভিন্ন সেট তোমরা, আমি শুধু একটা এক্সামের কথা বলছি না, যে কোনো এক্সামের যে কোনো সেট যেখানে তোমাদের জিওগ্রাফি কোশ্চেন এসছে, দেখবে যে এখান থেকে তোমাদের কোশ্চেন থাকছে। ঠিক আছে, এবার দেখো 1963 এই সালে কি হয়েছিল, নাগাল্যান্ড পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি পেয়েছিল। নাগাল্যান্ডের রাজধানীর নাম কি বলো? নাগাল্যান্ডের রাজধানীর নাম কি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে দেখাবে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো, 1975 সালে সিকিম অঙ্গরাজ্য রূপে ভারতের সঙ্গে যুক্ত হয়। এবার বলো সিকিমের রাজধানীর নাম কি? সিকিমের রাজধানীর নাম কি হবে? গ্যাংটক। কি হবে? গ্যাংটক। এবার দেখো নেক্সট পয়েন্টটা, 1969 সালে মাদ্রাস রাজ্যের নাম পরিবর্তন করে কি হয়েছে? তামিলনাড়ু। ঠিক আছে, এবং 1986 সালে 1 মার্চ 24 পরগনা ভেঙে কি হয়েছে? উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। ঠিক আছে, এবার যদি বলা হয় যে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বৃহত্তম জেলা কোনটি, উত্তর কি হবে? দক্ষিণ 24 পরগনা। আর কোন জেলায় সব থেকে বেশি লোক থাকে, কি হবে? উত্তর 24 পরগনা। ঠিক আছে, আর এই দুটো ভেঙে কত সালে এস্টাবলিশ হয়? 1986 সালের 1 মার্চ। ঠিক আছে, মনে থাকবে তো? থ্যাংক ইউ। পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে কি হচ্ছে? উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলা। ঠিক আছে, তারপরে দেখো 1996 সালে মুম্বাইয়ের নাম কি রাখা হয়েছে? মুম্বাই, এবং মাদ্রাসের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? চেন্নাই। 2000 সালে মধ্যপ্রদেশ ভেঙে কি হয়? ছত্তিশগড়। উত্তরপ্রদেশ ভেঙে কি হচ্ছে? উত্তরাখণ্ড, এবং বিহার ভেঙে কি হচ্ছে? ঝাড়খণ্ড হচ্ছে। ঠিক আছে, এবং 2002 সালে কি হচ্ছে? মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলা কিন্তু এস্টাবলিশ হয়। এবং 2014 সালের 1 জুন কি হবে? অরুণাচল প্রদেশ ভেঙে কি হবে? তেলেঙ্গানা নামে নতুন একটি রাজ্য স্থাপন করা হয়েছে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো, 2019 সালে কি হচ্ছে? জম্মু কাশ্মীর ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে। কি নাম? একটা হচ্ছে জম্মু এবং কাশ্মীর, এবং অন্যটি লাদাখ। এই লাদাখ কিন্তু এখন সব থেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, এবং 2020 সালে 26 জানুয়ারি দুটি কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলি এবং দমন এই দুই একসাথে যুক্ত হয়ে দাদরা নগর হাভেলি এবং দমন দিউ তৈরি হয়েছে, যার রাজধানী কোথায়? যার রাজধানী হচ্ছে দমন। ঠিক আছে, এই দুটো কিন্তু আগে একসঙ্গে ছিল, এখন এদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, যে প্রথম ভাষাভিত্তিক রাজ্য কি? উত্তর হবে যে অন্ধ্রপ্রদেশ। এটা কিন্তু একদিনে গঠিত হয়নি। যে ভাষাভিত্তিক রাজ্য গঠিত হলো, এর পিছনে একটা দারুণ সুন্দর ইতিহাস আছে। এখান থেকে তোমাদের কোশ্চেন্স আসে, তোমরা একটু মন দিয়ে ভালো করে শুনে নাও। একদম প্রথমে কি তৈরি হয়? ধর কমিশন। কে তৈরি করে? এস.কে ধর এর নেতৃত্বে একটি ধর কমিশন গঠিত হয়। কত সালে? 1948 সালে। এই ধর কমিশন একটি রিপোর্ট পেশ করে যে আমাদের ভাষাভিত্তিক একটা রাজ্য আমাদেরকে তৈরি করতে হবে, কিন্তু এই রিপোর্টটিকে বাতিল বলে ঘোষণা করে দেয়। কিন্তু এরা কিন্তু থেমে থাকেনি, তারপরে আবার যে ভিপি কমিটি নামে একটা কমিটি তৈরি হয়, যেটা জে ফর কি? জওহরলাল নেহেরু, ভি ফর হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, এবং পি ফর হচ্ছে কি? পাডভি সীতারামাইয়া। ঠিক আছে, এই তিনজন যুক্ত হয়ে একটা কমিটি তৈরি করে, যার নাম হচ্ছে যে ভিপি কমিটি। এর মাধ্যমে কিন্তু পেশ করা হয় যে আমাদের একটি ভাষাভিত্তিক একটা রাজ্য আমাদের দরকার। এর কোনো রিপোর্টও কিন্তু গ্রাহ্য করা হয়নি। একদম শেষে কি আসলো? ফজল আলী কমিশন। কত সালে? 1953 হয় বন্ধুরা, এটা 63 না, 1953 সালে কিন্তু এই কমিটি এস্টাবলিশ হয়েছিল, এবং এই কমিটির সুপারিশে প্রথম ভাষাভিত্তিক রাজ্য গঠিত হয়। কি উত্তর হবে? কোন স্টেট হয়? কি হবে? অন্ধ্রপ্রদেশ। কি উত্তর হবে? অন্ধ্রপ্রদেশ। প্রথম ভাষাভিত্তিক রাজ্যের নাম কি? অন্ধ্রপ্রদেশ। সালটা মনে থাকবে তো? 1953 অ্যাক্টের মাধ্যমে হয়, আর এস্টাবলিশ হয় 1956। এরপর নেক্সট দেখো, 2019 সালের 31 অক্টোবর জম্মু কাশ্মীর থেকে 370 নম্বর যে আর্টিকেলটা ছিল, যে আর্টিকেলের মাধ্যমে কি হচ্ছিল? যে জম্মু কাশ্মীরের মানুষরা একটা বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছিল। ঠিক আছে, 370 নম্বর আর্টিকেল এবং 35 এই দুটো আর্টিকেলই কিন্তু 2019 সালের 31 অক্টোবর তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে 371 নম্বর যে আর্টিকেল আছে, তার মাধ্যমে মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্য কিন্তু এখানে বিশেষ কিছু সুযোগ সুবিধা পায়। এবার দেখো, এই
71 যে আর্টিকেল আছে এর মধ্যে কিন্তু অনেক রকম ভাগ আছে। তুমি এখানে দেখতে পাচ্ছ ABCDEFGHI J, এই জে পর্যন্ত কিন্তু 371 নম্বরের ভাগ আছে। এইগুলো এখন এক্সামে খুবই আসছে, এই জন্য আমি তোমাদের সামনে উঠিয়ে ধরেছি। প্রত্যেকটা পয়েন্ট বন্ধুরা আমি আগেও বলেছি ইম্পর্টেন্ট, এখনো বলছি, একদম ভিডিওর শেষ লাইনেও যে বলবো যে এইখান থেকে কোশ্চেন থাকবে। এবার সেটা তোমরা কতটা এক্সাম ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করে আসবে এটা একদম তোমাদের ব্যাপার, কিন্তু আমি তোমাদেরকে এই ক্লাসে যা যা করাচ্ছি সেখান থেকে এক্সামে থাকবে, এটা আমার গ্যারান্টি। ঠিক আছে? 371-এর এর মাধ্যমে নাগাল্যান্ডকে কিছু বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। 371-এর বির মাধ্যমে আসামকে দেওয়া হয়েছে। 371-এর সির মাধ্যমে মণিপুরকে। 371-এর ডির মাধ্যমে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাকে। 371-এর ইর মাধ্যমে অন্ধ্রপ্রদেশকে। 371-এর এফের মাধ্যমে সিকিমকে। 371-এর জির মাধ্যমে মিজোরামকে। 371-এর এইচের মাধ্যমে অরুণাচল প্রদেশকে। 371-এর আয়ের মাধ্যমে কাকে দেওয়া হয়েছে? গোয়াকে দেওয়া হয়েছে। এবং 371-এর জের মাধ্যমে কি দেওয়া হয়েছে? কর্ণাটককে দেওয়া হয়েছে। এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমি স্টার মার্ক দিয়ে রাখছি। হয়তো তোমাদের এখন দেখে মনে হচ্ছে এতটা আমি কিভাবে মুখস্থ করব, আমার কথা শুনে তোমরা একবার মন দিয়ে ভিডিওটা দেখো এবং তারপরে খাতায় সুন্দর করে নোট ডাউন করো। ঠিক আছে? 1 থেকে 2 বার পড়ো, দেখো তোমাদের মুখস্থ হয় কিনা। ঠিক আছে? মুখস্থ করার বন্ধুরা বেশ কিছু কিছু তোমাদের টেকনিক আছে। আমি শুধুমাত্র রিডিং পড়ে গেলাম, কোনোদিনও তোমার মুখস্থ হবে না। যত সময় না তুমি একটা পড়া না লিখছো মুখস্থ করে, তত সময় কিন্তু তোমার একদম মুখস্থ হবে না। এই জন্যে সেলফ নোট খুবই দরকার। তার সঙ্গে সঙ্গে একদম তুমি রেগুলার বেসিস যেটা পড়বে পরের দিন সকালবেলা উঠে, রাত্রিবেলা তুমি যেটা পড়বে পরের দিন সকালবেলা উঠে কি করবে? এটাকে রিভিশন করবে। ঠিক আছে? সঠিক ওয়েতে পড়ো বন্ধুরা। একটা বছর আমাদের সাথে ক্লাস করো, দেখো তোমার লেভেল তৈরি করে দেবো, এটা আমার গ্যারান্টি। এবার আসছি বন্ধুরা, আমাদের ভারতবর্ষ যখন ম্যাপটাকে তৈরি করা হয়, অর্থাৎ 1947 সালে যখন ভারতবর্ষকে স্বাধীন করে দেওয়া হয়, এবং স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়েছিল বন্ধুরা, আমাদের ভারতবর্ষ কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো দুটো ভাই কিন্তু বিভক্ত হয়ে গেছিল। এর ফলে কি হয়েছিল, আমাদের ভারতবর্ষের নকশাকে বা ম্যাপটাকে ঠিকঠাক করতে আমাদের খুব সমস্যা হয়েছিল। তখন আমাদের আশেপাশে যেসব দেশগুলো ছিল, যেরকম বাংলাদেশ, পাকিস্তান, এদের সাথে আমাদের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে আমাদের একটা আপাতপক্ষে একটা নকশা তৈরি করা হয়েছিল। ঠিক সেরকমই বন্ধুরা ভারত এবং বাংলাদেশের মধ্যে এরকম দেখো 162খানা, কতগুলো? 162খানা এরকম স্থান ছিল, যেগুলো কি বেশ কিছু অংশ ভারতের অংশ যেটা বাংলাদেশের মধ্যে চলে গেছে, এবং বাংলাদেশের বেশ কিছু অংশ যেগুলো কি হচ্ছে ভারতের মধ্যে চলে এসছে। সেরকম 162খানা অংশ ছিল। তার নাম কি? সেইগুলোর নাম আমি দিয়েছি ছিটমহল। ঠিক আছে? একদম ডিটেলসে বুঝে নাও, যাতে কোনোদিন আর তোমাদের কনফিউশন না হয়। ইংরেজ শাসনের অবসানের পরে ভারত ভাগের সময় ভারতে 8টি থানা এলাকার পূর্ব পাকিস্তানের মধ্যে চলে যায়, অর্থাৎ কি বাংলাদেশের মধ্যে চলে যায়, এবং কোচবিহার চলে আসে ভারতের মধ্যে। এর ফলে ভারতের কিছু অংশ বাংলাদেশে এবং বাংলাদেশের বেশ কিছু অংশ ভারতের মধ্যে চলে আসে। এই যে অঞ্চলটা, এই অঞ্চলগুলোকে আমি কি বলছি? ছিটমহল বলছি। আর আমি একটু আগেই বললাম দুই দেশের মধ্যে মোট এরকম 162খানা ছিটমহল বা দেশীয় রাজ্য ছিল। বাংলাদেশের দিক থেকে ভারতের মধ্যে ছিল 111টি, এবং ভারতের দিকে বাংলাদেশের ছিল কটা? 51টি ছিটমহল অঞ্চল ছিল। 2015 সালের 1 আগস্ট দুই দেশের প্রধানমন্ত্রী একটা চুক্তি করে, তার নাম কি হলো? ছিটমহল চুক্তি। যার ফলে ভারতের যে অংশটা ভারতের মধ্যে চলে আসে এবং বাংলাদেশের যে অংশটা বাংলাদেশের মধ্যে চলে যায়। এই চুক্তিটাকে আমরা কি বলছি? ছিটমহল চুক্তি। এটা কত সালে হয়? 2015 সালে হয়। ঠিক আছে? এগুলো এক্সামের দিক থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো না কোনো এক্সামে কোনো না কোনো সময় তুমি অবশ্যই করে পাবে, এটা আমার গ্যারান্টি। এখনো পর্যন্ত তোমরা যারা ভিডিওটিকে লাইক করোনি, অবশ্যই করে একটু কষ্ট করে হাতটা তুলে তোমরা লাইক করে দাও বন্ধুরা। অনেক অনেক খাটাখাটনি করে আমি তোমাদের জন্য সমস্ত কিছু এক জায়গায় ইনফরমেশনগুলো নিয়ে আসছি। আমাকে আরও উৎসাহিত করে তোমাদের একটা লাইক, এই জন্য তোমরা একদম লাইক করতে ভুলবে না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবে না। দেখো, আয়তনে সব থেকে বৃহত্তম রাজ্যের নাম কি?
রাজস্থান। এবং একই রকমভাবে আয়তনে সবথেকে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি হবে? লাদাখ। ঠিক আছে। এবং যদি বলে ক্ষুদ্রতম রাজ্যের নাম কি হবে? গোয়া। এবং ক্ষুদ্রতম যদি বলে কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি হবে? লাক্ষাদ্বীপ। এবং সর্বাধিক যদি বলা হয় জনসংখ্যা আছে কোন স্টেটে? উত্তর কি হবে? ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ। এবং সর্বাধিক কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা বেশি আছে? উত্তর কি হবে? দিল্লি। সর্বনিম্ন জনসংখ্যা আছে কোথায়? কোন রাজ্যে? সিকিম হবে। যদি বলা হয় কোন কেন্দ্রশাসিত অঞ্চল বলে কি হবে? লাক্ষাদ্বীপ হবে। সর্বাধিক জনঘনত্ব যদি বলা হয় কোন স্টেটে আছে? অবশ্যই করে বিহার হবে। এবং কোন কেন্দ্রশাসিত অঞ্চলে কি হবে? দিল্লিতে হবে। সর্বনিম্ন জনঘনত্ব কোথায় হবে? অরুণাচল প্রদেশে মাত্র 17 জন। এবং সর্বনিম্ন জনঘনত্ব কেন্দ্রশাসিত অঞ্চল বলে কি হবে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে। সর্বাধিক সাক্ষরতা বললে কি হবে? কেরালা 94%, প্রায় অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে। এবার যদি বলা হয় কোন কেন্দ্রশাসিত অঞ্চল সব থেকে বেশি শিক্ষিতের হার আছে? কি হবে? লাক্ষাদ্বীপ 91.85%। ঠিক আছে। এবার যদি বলা হয় সর্বনিম্ন কোন স্টেটে সাক্ষরতার হার কি হবে? বিহার 61.80%। এবং সর্বনিম্ন যদি বলা হয় কোন কেন্দ্রশাসিত অঞ্চলে আছে শিক্ষার হার কি হবে? দাদরা নগর হাভেলি, দমন এবং দিউ। কত পার্সেন্ট? 76.24%। ঠিক আছে। সব থেকে বড় জেলা কোনটা আছে? গুজরাটের কচ্ছ হচ্ছে সব থেকে বড় জেলা। এবার যদি বলা হয় যে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সব থেকে বড় জেলা কোনটি? লাদাখের লে, যেটি কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু নদীর তীরে অবস্থিত। ঠিক আছে। এবং সব থেকে ছোট জেলা কোনটি হবে? মুম্বাই সিটি। ঠিক আছে। সব থেকে ছোট জেলা কোনটি হবে? মুম্বাই সিটি। এবার যদি বলা হয় যে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সব থেকে ছোট জেলা কোনটি হবে? পন্ডিচেরি বা পুদুচেরি। ঠিক আছে। এবার দেখো নেক্সট পয়েন্ট, সর্বাধিক জনঘনত্বপূর্ণ জেলা কি হবে? চেন্নাই। সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কি হবে? নর্থ ইস্ট দিল্লি। ঠিক আছে। সর্বনিম্ন হলে কি হবে? অরুণাচল প্রদেশের দিবং। ঠিক আছে। সর্বনিম্ন কোন জেলাতে জনঘনত্ব আছে? উত্তর কি হবে? অরুণাচল প্রদেশের দিবং। মাত্র 1 জন করে এখানে আসে। ঠিক আছে। এবার যদি বলা হয় যে সব থেকে বেশি জেলা কোন রাজ্যে আছে? উত্তর কি হবে? উত্তরপ্রদেশ। কতগুলি? 75টি। এবার যদি বলা হয় যে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সব থেকে বেশি পরিমাণে জেলা আছে? উত্তর কি হবে? জম্মু কাশ্মীর। কতগুলো আছে? 20টি আছে। আগে ছিল কতগুলো? 22টি। সর্বনিম্ন জেলা কোথায় আছে? গোয়াতে, মাত্র 2টো আছে। এবং সর্বনিম্ন যদি বলা হয় যে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোথায় সর্বনিম্ন আছে? লাক্ষাদ্বীপ এবং চণ্ডীগড়ে, মাত্র একটা একটা করে আছে। ঠিক আছে। এই যাচ্ছে আমাদের ভারতবর্ষের পার্ট 1। বন্ধুরা কি বললাম? পার্ট 1। এরপরে তোমাদেরকে আরও আমি ভিডিও দিচ্ছি আমাদের ভারতবর্ষের জিওগ্রাফি সম্পর্কে। তোমরা একদম নিশ্চিন্তে এই ক্লাসগুলো করো। যে কোনো এক্সামের ক্ষেত্রে এখান থেকে কোশ্চেন্স আসবে। আমি ভিডিও শুরুতে বলেছি, আবার ভিডিও শেষেও বলছি যে এখান থেকে কোশ্চেন্স আসবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করতে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, কারণ তোমরা যদি লাইক করো সেখান থেকে আমি উৎসাহ পাই, আরও বেশি ভালো করে কন্টেন্ট অ্যাড করে ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করে। ঠিক আছে। আর বন্ধুদের মাঝে একদম শেয়ার করতে ভুলবে না। আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি এই ধরনের হ্যান্ড রিটেন নোট তুমি আর পিডিএফ আকারে পেতে চাও অবশ্যই করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে যুক্ত হতে হবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপাতত জয় হিন্দ, জয় ভারত।